সাগর রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে প্রত্যাহার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উচ্চ ক্ষমতার টাস্ক ফোর্স গঠনের নির্দেশ হাইকোর্টের। চাকরির বয়সসীমা বৃদ্ধির দাবিতে ডক্টর ইউনূসের বাসভবনের সামনে বিক্ষোভ, কমিটি গঠন, 7 কার্যদিবসের মধ্যে পরামর্শের নির্দেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের। আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে একজন নিহত, আহত 20 জন। চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুনে 2 জনের মৃত্যু, গাজীপুরে এলপি গ্যাসের ট্যাঙ্কার মেরামতের সময় বিস্ফোরণে দগ্ধ 3 জন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে সরিয়ে দিল হাইকোর্ট। তদন্তে বিভিন্ন সংস্থার অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। রিপোর্ট দিতে বলা হয়েছে 6 মাসের মধ্যে। হাইকোর্টের এ আদেশে খুনিদের শনাক্তে আশার আলো দেখছেন মামলার বাদী ও রুনির ভাই নওশের রোমান। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনির হত্যার পর কেটে গেছে 1 যুগেরও বেশি সময়, কিন্তু এই হত্যা রহস্যের কোনো কুলকিনারা করতে পারেনি কোনো সংস্থাই। পুলিশ ডিবির হাত ঘুরে মামলার তদন্তভার র্যাবের কাছে গেলেও নেই কোনো অগ্রগতি। 8 বার পরিবর্তন হয়েছে তদন্ত, র্যাব কর্মকর্তা 113 বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আশার আলো দেখতে শুরু করেছেন মামলার বাদী রুনির ভাই নওশের রোমান, নিয়োগ দেন আইনজীবীও। সোমবার র্যাবকে সরাতে হাইকোর্টে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে র্যাবকে সরিয়ে বিভিন্ন সংস্থার অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেয় আদালত। হত্যা রহস্য উদ্ঘাটন করে 6 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এতদিন বিচার না হওয়া বেদনাদায়ক বলছে উচ্চ আদালত। এখন আর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব তদন্ত করতে পারবে না। তদন্ত করবে আদেশটি পাওয়ার পরে মিনিস্ট্রি অফ হোমের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি টাস্ক ফোর্স কমিটি, এবং তারা অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হবেন। আশা করা যায় এই প্রক্রিয়া তদন্ত অগ্রসর হলে যে ক্লুগুলো আমরা পেয়েছি, আরও যে সমস্ত কনফিডেন্সিয়াল ডকুমেন্ট আমাদের দেখার সুযোগ হয়েছে, আশা করা যায় এরই মাধ্যমে দীর্ঘদিন পরে এই রহস্যের উন্মোচন হবে। কোর্ট বলেছেন এটা শুধু পরিবারের জন্যই দুঃখজনক নয়, 12 বছর ধরে একটি মামলার তদন্ত শেষ করা যায় না, এটি জাতির জন্যই দুঃখজনক, বিচার ব্যবস্থার জন্যও এটি শকিং। আসলে র্যাব শুরু থেকেই তদন্তের কিছুই করেননি। তারা প্রথম দিকে আসলে আমাদের প্রেশারাইজ করেছে এবং পরবর্তীতে তারা আসলে মামলা নিয়ে কোনো কাজই করেনি। তো তাদেরকে বাদ দেওয়াটা আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি। এতে আসলে আমরা আশার আলো দেখছি, কিন্তু সম্পূর্ণ আশাবাদী হওয়ার আসলে যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আশাবাদী হতে পারছি না, কিন্তু আমরা মনে করি যে আসলে এবার কিছু একটা হবে। হত্যাকাণ্ডের বছরখানেক পর তদন্তের দায়িত্ব পায় র্যাব। আইনজীবী মঞ্জিল মোর্শেদের রিটের পরিপ্রেক্ষিতে আদেশ দিয়েছিলেন সে সময়ের বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিক। বাংলাদেশে অন্য কোনো তদন্তের সময় এতবার সময় নেওয়া হয়েছে শুধুমাত্র একটা রিপোর্ট সাবমিট করার জন্য। খুবই সহজ একটা ব্যাপার যে র্যাবের তো ক্ষমতা নেই, সেটা র্যাব কিভাবে তদন্ত করবে? তার তো থাকতে হবে সেই এক্সপিরিয়েন্স, তার তো থাকতে হবে সেই এক্সপার্টিস। এই কথাটিও তাদেরকে দিয়ে বলানো যায়নি কখনো, তারা বলতে সাহস পায়নি। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজারবাজারের নিজ বাসা থেকে সাগর রুনির লাশ উদ্ধার করা হয়। সর্বশেষ তদন্তে বাসা থেকে অজ্ঞাত 2 ব্যক্তির ডিএনএ আলামত মিললেও শনাক্ত করা যায়নি খুনিদের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়স 35 করার দাবিতে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। এদিকে এ বিষয়ে একটি কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 7 কর্মদিবসের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে কমিটিকে। দাবি আদায়ে দুপুর 12টার দিকে শাহবাগ মোড় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা যমুনার সামনে অবস্থান নিতে চাইলে বাধা দেয় পুলিশ। টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয় তারা। এ সময় বেশ কয়েকজন আহত হন। পরে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা। অবিলম্বে তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন দেওয়ার দাবি তাদের। একই দাবিতে গেল সরকারের সময়েও কয়েক দফা আন্দোলন করেন চাকরি প্রত্যাশীরা। সরকারি চাকরিতে বয়সসীমা 35 করার দাবিতে এখনো আন্দোলন করছে শিক্ষার্থীরা। দর্শক, সেখানে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি তাইমুর রশিদ। সরাসরি কথা বলছি তার সাথে। তাইমুর, আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছেন, আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন আপনি?
জি রায়হান, আপনি যেমনটা বলছেন যে চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে কিন্তু দুপুর থেকে কিন্তু চাকরি প্রত্যাশীদের যে আন্দোলন, সে আন্দোলন কিন্তু চলছে। এখন সন্ধ্যা 6টারও বেশি সময়, 5টা কিছু পরে চাকরি প্রত্যাশীদের যে আন্দোলনরত চাকরি প্রত্যাশীরা, তাদের একটি প্রতিনিধি দল, 6-7 জনের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় ঢুকেছে দায়িত্বশীলদের সাথে কথা বলার জন্য। আপনারা জানেন যে দুপুর থেকে কিন্তু এই আন্দোলনকারীরা কিন্তু এখানে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। মাঝখানে দুপুরে এক দফা কিন্তু পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড বিক্রি করে ঘটনা ঘটেছে। এখনো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং বেশ নিরাপত্তা জোরদার করা হয়েছে। চাকরি প্রত্যাশীদের দাবি কিন্তু হচ্ছে যে এই যে 35 যে দাবি, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই জায়গা অর্থাৎ আন্দোলন তারা থামাবেন না। এবং আপনি জানেন যে তাদের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু একটি পর্যালোচনা কমিটি করা হয়েছিল, যে কমিটি 7 দিন সময় নিয়েছে, কিন্তু আপনি জানেন যে এই দাবি তারা মানতে রাজি না। তারা বলছেন যে আজকের মধ্যেই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, না হলে কোনোভাবেই তারা রাজপথ ছেড়ে যাবে না। তো রায়হান, এখন আসলে অপেক্ষায় আছে আমরা যেই প্রতিনিধি দল, যে 6-7 জনের প্রতিনিধি দল ঢুকেছে, তারা আসলে কি সিদ্ধান্ত জানায় বাইরে এসে, সেটা অপেক্ষায় আমরা আছি। রায়হান, এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি। তাইমুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সাবধানে থাকবেন এবং পরবর্তীতে আরো খবর নেওয়ার জন্য আমরা আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, আমাদের বিশেষ প্রতিনিধি তাইমুর জানাচ্ছিলেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সেখানকার সর্বশেষ খবরাখবর। সিরাজগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামীকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করা হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সোনাপুর এলাকার দেলোয়ার হোসেন বাচ্চুর বাড়িতে আত্মগোপন করেছিলেন তারা। র্যাব 9 বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেত্রী জান্নাত আরা হেনরিকে গ্রেফতার করে। এই সময় তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদারও গ্রেফতার করা হয়। র্যাব 9 এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মশিউর রহমান সোহেল বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে তাদের। হত্যা মামলায় আবারও গ্রেফতার দেখিয়ে ঠাকুরগাঁও 1 আসনের সাবেক সংসদ সদস্য রমেশ সেনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। জেলা চিফ জুডিশিয়াল আদালতের বিচারক নিত্যানন্দ রায় সকালে জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, গত 5 আগস্ট সদর উপজেলার ছিটচিলারং গ্রামে পৌরসভার সাবেক কাউন্সিলর একরামউদ্দৌলার বাসায় মামলার বাদী বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সদস্য জাকির হোসেনের ছেলে রাকিবুল হাসান সহ 4 জনকে ডেকে নিয়ে আন্দোলন বন্ধ রাখার প্রস্তাব দেয়। রাজি না হলে পরিকল্পিতভাবে তাদের ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে গ্যাস সিলিন্ডারের মুখ খুলে আগুন ধরিয়ে দেয়। অগ্নিদগ্ধ হয় রকিবুল হাসান, আবু রায়হান, আল মামুন ও শাওন পারভেজ। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের। এ ঘটনায় সাবেক এমপি রমেশ সেনকে প্রধান আসামি ও আরও 76 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়। একই ঘটনায় দগ্ধ হয়ে মারা যাওয়া আবু রায়হানের বাবা ফজলে আলম বাদী হয়ে সাবেক এমপি রমেশ সেনকে প্রধান আসামি করে আরেকটি হত্যা মামলা করেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট প্রয়াত জিয়াউর রহমানকে রাজাকার ও যুদ্ধাপরাধী বলায় পঞ্চগড়ে সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা হয়েছে। পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন সাবেক ছাত্রনেতা ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক ইউনুস শেখ। মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক। মামলার বাদী ইউনুস শেখ অভিযোগ করেন, 2010 সালের 21 মে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাজাকার এবং যুদ্ধ অপরাধী বলেন সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। কিন্তু সে সময় পরিস্থিতি অনুকূলে না থাকায় আইনের আশ্রয় নিতে পারেননি বলে জানান তিনি। আগামী 30 ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কাউসার হোসেন খান নামে একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন 20 জন। নিহত কাউসার হোসেন খান ম্যাঙ্গো টেক্সট লিমিটেড নামের কারখানায় কাজ করতেন। স্থানীয়রা জানায়, সকাল 10টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল ও ডিওএইচএস পয়েন্টে সড়ক অবরোধ করেন কয়েকশো পোশাক শ্রমিক। বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে কয়েকদিন ধরে বিচ্ছিন্নভাবে তারা বিক্ষোভ করে আসছে। বিক্ষোভের সময় তারা যৌথ বাহিনীর কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও রাবার বুলেট ছড়ে যৌথ বাহিনী। শ্রমিকদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সহ আশপাশের বিভিন্ন সড়কে দেখা দেয় তীব্র যানজট। এ ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে আশুলিয়ায়। চট্টগ্রামের কর্ণফুলী নদীর ডলফিন জেটির কাছে তেলবাহী জাহাজে আগুনে 2 জনের মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ হয়েছেন 3 জন।
এখনও নিখোঁজ একজন। আজ বেলা 11টার দিকে ডলফিন জেটিতে অপরিশোধিত পেট্রোলিয়াম বহন করা জাহাজটিতে হঠাৎ বিস্ফোরণের পর আগুন লেগে যায়। এ সময় জাহাজের বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী নিরাপদে নেমে গেলেও আটকা পড়েন কয়েকজন। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের পাশাপাশি আগুন নেভাতে যোগ দেয় নৌবাহিনী, কোস্টগার্ড, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও শিপিং কর্পোরেশনের ফায়ার ফাইটিং টিম। 2 ঘন্টা সমন্বিত চেষ্টায় দুপুর 1টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বাংলার জ্যোতি নামের জাহাজটি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের একটি তেলবাহী জাহাজ। কিভাবে আগুনের সূত্রপাত সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। গাজীপুরে একটি এলপি গ্যাসের ট্যাঙ্কার মেরামতের সময় বিস্ফোরণে 3 জন দগ্ধ হয়েছেন, একজনের অবস্থা আশঙ্কাজনক। সকালে শ্রীপুরের ভাওয়াল রাজাবাড়ির দেওয়ানি বাড়ির সামনে এ ঘটনা হয়। দগ্ধরা হলেন রাজাবাড়ি ইউনিয়নের শামসুল হকের স্ত্রী হালিমা, একই এলাকার এমদাদুল হকের স্ত্রী হেলেনা ও হাবিবের স্ত্রী রীতা। দগ্ধদের স্বজনরা জানান, রবিবার থেকে একটি এলপি গ্যাসের ট্যাঙ্কার ভাওয়াল রাজাবাড়ি বাজারের দেওয়ানি বাড়ির সামনে রাখা ছিল। আজ সকালের দিকে লিকেজ হয়ে সেখান থেকে গ্যাস বের হচ্ছিল। এ সময় কোম্পানির লোকদের বললেও তারা ব্যবস্থা নেয়নি। পরে হঠাৎ ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটলে পাশের বাড়িতে থাকা 3 নারী আহত হন। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের পানিতে চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে বিপাকে অন্তত হাজারো বাসিন্দা। জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত ফসলি জমি। তবে 3-4 দিনের মধ্যেই পানি নেমে যাবে বলে আশা করছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর ভাঙন অব্যাহত রয়েছে। স্কুল সহ বাড়িঘর ভাঙনের সংখ্যায় আতঙ্কে কাটছে এলাকার বাসিন্দাদের দিনরাত। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়ন এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা ও উজিরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম। পানিবন্দী 3টি ইউনিয়নের অন্তত 10,000 মানুষ। বাধ্য হয়ে উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছেন পদ্মাপাড়ের বাসিন্দারা। জলাবদ্ধতার কারণে বন্ধ কয়েকটি স্কুল, ভেঙে পড়েছে যাতায়াত ব্যবস্থা। পানিতে তলিয়ে গেছে চরাঞ্চলের অন্তত 1,500 বিঘার জমির ধান ও আখ। দুশ্চিন্তায় চরাঞ্চল ও পদ্মাপাড়ের বাসিন্দারা। কালাই টালাই খায়া নদীতে বালু টালু পড়ে যেগুলা ছিল ওগুলা নাইমা গেল, কিছু বালু পড়ে শেষ, জমি শেষ, তাহলে সব শেষ। খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো পদ্মার পানি লোকালয়ে প্রবেশ করে স্কুল গুলা বন্ধ হয়ে গেছে। রাস্তাটা ডুবে যাওয়ার কারণে মানুষ চলাফেরা করতে পারছে না, পানিবন্দী হয়ে বাজারঘাট করতে পারছে না। বাজারঘাট না কারণে খাওয়া দাওয়ার সমস্যা হয়েছে। তবে বন্যার আশঙ্কা নেই বলে দাবি করেছে পানি উন্নয়ন বোর্ড। সাধারণত যেগুলো হচ্ছে প্লাবন ভূমির মধ্যে রয়েছে এবং চরাঞ্চল নিচু এলাকা, সেই সমস্ত এলাকায় কিছু কিছু পয়েন্টে পানি চলে এসেছে। আমরা আশা করছি পানি যেহেতু কমতে শুরু করছে, এই ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে এবং আগামী 3-4 দিনের মধ্যে পানি নেমে যাবে। জেলায় বিপদসীমার 103 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মা নদীর পানি। এদিকে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার সহ 16টি নদ নদীর পানি কমে বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল হাসান জানান, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর ভাঙন অব্যাহত রয়েছে। ব্রহ্মপুত্রের ভাঙনে উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের সুখের বাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ঘরবাড়ি নদীতে বিলীন হবার পথে। এদিকে ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নে 1 কিলোমিটার এলাকা জুড়ে দুধকুমার নদীর ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনে এরই মধ্যে কয়েক একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। নরসিংদীর শিবপুরে কাভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছে। ঢাকা সিলেট মহাসড়কে শিবপুরের মরজালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার চিনিশপুরের দারুল কারার সিফাত এবং একই এলাকার সোহেল ফকির। পুলিশ জানায়, মরজালের একটি প্রশিক্ষণ সেন্টার থেকে সোহেলকে নিয়ে মোটরসাইকেল যোগে চিনিশপুরের নরসিংদীতে ফিরছিলেন সিফাত। মরজাল গাবতলী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে দুজনেই মারা গেছে বলে চিকিৎসক জানান। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। স্মার্ট ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থা বিনির্মাণে আরইবি পিবিএস একীভূতকরণ সহ অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন এবং গ্রাহক সেবার মান উন্নয়নে সব চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিত করার দাবিতে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন করেছে
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। ঝিনাইদহের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। ব্যানার ফেস্টুন নিয়ে জেলা ও উপজেলা অফিসের কর্মকর্তা কর্মচারীরা এতে অংশ নেয়। বক্তব্য রাখেন ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আবু তৈয়ব মোহাম্মদ জহুরুল আলম, এজিএম হাবিবুর রহমান সহ অন্যরা। বক্তারা উন্নত কর্মপরিবেশ নিশ্চিত এবং টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বিনির্মাণে সকল বৈষম্যের অবসান দাবি করেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি 1 ও 2 এর কর্মকর্তা কর্মচারীরা। সকালে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। 2 দফা দাবি আদায়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন নাটোর বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীরা। কালেক্টরেট ভবনের সামনে মানববন্ধন শেষে স্মারকলিপি দেন তারা। হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় 4 শতাধিক কর্মকর্তা ও কর্মচারী মানববন্ধন করেন। টাঙ্গাইলে মানববন্ধনে বক্তারা 2 দফা মেনে নেওয়ার দাবি জানান। কক্সবাজার শহরের শহীদ মিনার চত্বরে কেন্দ্রীয় কর্মসূচি পালন করা হয়। একই দাবিতে মানববন্ধন হয়েছে রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায়। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। ভারতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম ধর্মকে কটূক্তির প্রতিবাদে ঠাকুরগাঁয়ে বিক্ষোভ মিছিল হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিলে অংশ নেয়। লালমনিরহাটে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ নয়নের পরিবারের সাথে দেখা করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ সময় দলীয় নেতাকর্মীরা তার সাথে ছিলেন। পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ করেছে আমরা বিএনপি পরিবার। শহীদদের পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দেয়া হয়। খাগড়াছড়ির বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, সেলাই মেশিন, ওষুধ সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ নাইমুর রহমান। চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 4র্থ শ্রেণীর অফিস সহায়ক পদের অস্থায়ী কর্মচারীরা। নগর ভবন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। জাতীয়তাবাদী ওলামা দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা হয়েছে হবিগঞ্জে। শোভাযাত্রাটি শহরের আরডি হল এলাকা থেকে শুরু হয়ে স্থানীয় প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। সাতক্ষীরার তলায় অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। সাতক্ষীরা খুলনা মহাসড়কে কর্মসূচি পালন করেন তারা। সাভারের শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছে বিএনপি। ভারতুকা ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা হয়। পাসপোর্ট অফিসের ঘুষখোর ও দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের অপসারণের দাবিতে সিলেটে পদযাত্রা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হয়েছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। শহীদ আবু সাইদ চত্বরে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। শরীয়তপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে পুলিশ সুপার নজরুল ইসলাম। নড়াইলে জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা হয়েছে। শহরের চৌরাস্তায় দলীয় কার্যালয়ে এ সভা হয়। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সাগর রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে প্রত্যাহার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উচ্চ ক্ষমতার টাস্কফোর্স গঠনের নির্দেশ হাইকোর্টে। চাকরির বয়সসীমা বৃদ্ধির দাবিতে ডক্টর ইউনূসের বাসভবনের সামনে বিক্ষোভ, কমিটি গঠন, 7 কার্যদিবসের মধ্যে পরামর্শের নির্দেশ জনপ্রশাসন মন্ত্রণালয়। আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে 1 জন নিহত, আহত 20 জন। চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুনে 2 জনের মৃত্যু, গাজীপুরে এলপি গ্যাসের ট্যাঙ্কার মেরামতের সময় বিস্ফোরণে দগ্ধ 3 জন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।